হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমাদের বিষয় ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। তো ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রিটেন কনস্টিটিউশন। সবথেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। তো তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এখানে ভারতীয় সংবিধানের প্রিএম্বল অর্থাৎ সংবিধান শুরুর প্রথমেই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনা লেখা আছে বাংলাতে এবং নিচে ইংলিশে। তো দেখো সেই প্রস্তাবনায় কি লেখা আছে। প্রস্তাবনায় বলা হচ্ছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও যুগের সঙ্গে প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এটা বাংলাতে লেখা আছে। ইংলিশে কি বলছে, যেটা প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বল, সেখানে বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens justice social economic and political liberty of thought expression belief faith and worship equality of status and of opportunity and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of the November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. তো মানে বলছে যে আমরা ভারতের জনগণ, আমরা আমাদেরকে 1949 সালের 26শে নভেম্বর আজকের দিনে আমরা কি করছি, আমাদের নিজেদেরকে অর্পণ করছি। আমরা সেই সংবিধানটাকে গ্রহণ করছি, সেই সংবিধানের বিধি দ্বারা আমরা আবদ্ধ হচ্ছি। সংবিধানে যা কিছু রুলস রেগুলেশন আইন কানুন যেভাবে যা কিছু লেখা আছে, তার দ্বারা আমরা আমাদের ভারতকে গড়ে তুলব। কীভাবে গড়ে তুলব? তাহলে আমাদের ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ইউনিটি, সকলের মধ্যে একটা ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে, অর্থাৎ সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে, তার মধ্যে ভারতের ঐক্য গড়ে উঠবে, ঐক্য প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, এই ধরনের একটা দূরদর্শিতা বা দার্শনিক চিন্তাভাবনা ছিল যারা এই সংবিধানটাকে তৈরি করেছে। কারা তৈরি করেছে না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সাংবিধানিক গণপরিষদে যারা মেম্বার ছিল, তারা সকলে মিলে এই ভারতীয় সংবিধানের রূপদান করেছে। ঠিক আছে, সেখানে অনেক মেম্বার ছিল, 300-র উপরে। তো আমরা ফার্দার দেখে নিই। তো আমরা প্রস্তাবনাতেই এটা পড়েছি যে প্রথম লাইনে যেটা বলছে অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা আমরা ভারতীয়রা আমাদের কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিলাম, অর্থাৎ গ্রহণ করেছিলাম সকলে মিলে। সেই সংবিধানের যা কিছু নিয়ম রেগুলেশনস আইন কানুন যা কিছু বিধিবদ্ধ করা হয়েছিল, তারা সকলে সেই আইনকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, তাতে সাইন করেছে, সিগনেচার করেছে এবং আলটিমেটলি সেটা প্রেসিডেন্টের দ্বারা অনুমতিপ্রাপ্ত হয়েছে। প্রেসিডেন্টও তাতে সাইন করে সংবিধানটাকে অনুমতি দিয়েছেন যে হ্যাঁ, এই সংবিধান ভারতীয় জনগণের উৎসর্গ করা হোক।
তো ভারতীয় জনগণদের প্রতি এই সংবিধান উৎসর্গ করা হয়েছে কত সালে? 1949 সালের 26শে নভেম্বর। ওকে, নেক্সট বলছে কেম ইন্টু ফোর্স প্রমালগেমেটেড। প্রমালগেমেটেড মানে হচ্ছে কেম ইন্টু ফোর্স, অর্থাৎ লাগু হওয়া। সংবিধানটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, কিন্তু সংবিধানের যা কিছু নিয়ম কানুন, রুলস রেগুলেশন সব কিছু লাগু হয়েছে ভারতীয় জনগণের উপর কবে ভারতবর্ষে? সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 থেকে এটা প্রমালগেমেটেড হয়েছে, অর্থাৎ কেম ইন্টু ফোর্স, লাগু হয়েছিল। সেই জন্য দেখো আমরা পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে এই শুভেচ্ছা বার্তা আমরা সবসময় শেয়ার করে থাকি। 26 জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে বলি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা ওই দিনটাকে পালন করি। তো কেন পালন করি এখন বুঝলে, যে ওই দিনটায় আমরা আমাদের সংবিধানটা আমাদের দেশে লাগু হয়েছিল। কি বলছে? অরিজিনালি ইট হ্যাড 22 পার্টস, নাও 25, 395 আর্টিকেল, নাও 448, অ্যান্ড 8 শিডিউলস, নাও 12। তাহলে অরিজিনালি যখন সংবিধানটা তৈরি হয়েছিল তখন তার মধ্যে 22টা পার্ট ছিল, 22টা তার অংশ ছিল, 395 আর্টিকেল ছিল, অনুচ্ছেদ ছিল, আর 8 শিডিউলস ছিল, 8টা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে সেগুলো অ্যামেন্ড হতে হতে, অর্থাৎ সংশোধন হতে হতে, সংবিধানের সময় উপযোগী সংশোধন হতে হতে সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম কানুন সব অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু যোগ হয়েছে, অনেক কিছু ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দেওয়া হয়েছে যা বর্তমান সময়ের উপযোগী না, বা যে সমস্ত আইন কানুন বর্তমান সময়ের উপযোগী এমন অনেক আইন কানুন নতুন করে তৈরি করা হয়েছে ভারতীয় পার্লামেন্টের দ্বারা। যারা এমপি, যা সমস্ত এমপিরা ভোটে জিতে পার্লামেন্টে যায় এবং তারা সবাই মিলে সহমত হয়ে আইন কানুন প্রতি বছর টাইম টু টাইম তৈরি করে, সেই সমস্ত আইন ধীরে ধীরে এতে যোগ হতে হতে বর্তমানে 22 পার্টস থেকে এখন 25 পার্টস হয়ে গেছে। 395 আর্টিকেল ছিল, এখানে বেড়ে হয়ে গেছে 448 আর্টিকেলস। যেখানে আগে 8টা শিডিউল ছিল, এখন এখানে 12টা শিডিউল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কি বলছে? ইট টুক 2 years 11 months 18 days টু বি ফাইনালাইজ। তো এত বড় সংবিধান, ভারতের সংবিধান বিশ্বের সব থেকে লিখিত বড় সংবিধান। তো এত বড় সংবিধান, তার সমস্ত নিয়ম কানুন লিখতে, পুরোপুরি তৈরি করতে সঠিকভাবে অনেক সময় লেগেছিল। কত সময় লেগেছিল না? 2 years 11 months 18 days, প্রায় 3 বছরের কাছাকাছি সময় লেগে গেল। 2 বছর 11 মাস মানে তো প্রায় 3 বছর, 3 বছরের মতো সময় লেগে গেল। আর তখনকার সময়ে প্রায় 64 লাখ রুপিস খরচা হয়েছিল এই সংবিধানটা বানাতে। নেক্সট কি বলছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট 11 টাইমস ফর মিটিং। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে গণপরিষদের মেম্বাররা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করেছিল, গণপরিষদে প্রায় 329 জনের মতো মেম্বার ছিল সারা ভারতবর্ষ থেকে, বিভিন্ন রাজ্য থেকে। তো এতজন মেম্বার মিলে তারা টাইম টু টাইম মিটিং করতো এবং সেই মিটিংয়েই সব কিছু ঠিক হতো যে কোন আইন কিভাবে থাকবে, কিভাবে তা লেখা হবে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কতবার মিটিং হয়েছিল এই সংবিধানটা তৈরি হতে? 11 বার। তারা 11 বার মিটিংয়ে বসেছে 3 বছর ধরে। ইট হ্যাজ অলরেডি বিন অ্যামেন্ডেড 104 টাইমস টিল নাও। অর্থাৎ যখন থেকে সংবিধান তৈরি হয়ে লাগু হয়েছে, অর্থাৎ 1949 থেকে এবং এই 2020 পর্যন্ত এই সংবিধান প্রায় না, পুরোপুরি 104 বার এখনো পর্যন্ত সংশোধন হয়ে গেছে, অর্থাৎ অ্যামেন্ডেড হয়ে গেছে। অ্যামেন্ড মানে সংশোধন করা বা সংশোধনিত হওয়া। তো 104 বার ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছে। যেমন রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ যে এই করোনা ভাইরাস আসার আগেই একটা ভারতীয় আইন নিয়ে প্রচণ্ডভাবে চারিদিকে বিদ্রোহ চলছিল, যেটা ক্যাব এবং আইনে পরিণত হওয়ার পর সেটা অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন
বিল যখন পাস হয়ে যায় এবং প্রেসিডেন্টের যারা সিগনেচার হয়ে যায়, অনুমতি পেয়ে যায়, তখন সেই বিলটার বিল থাকে না, সেটা হয়ে যায় অ্যাক্ট। ঠিক আছে, যখন এটা বিল ছিল, প্রেসিডেন্ট পার্লামেন্টে ছিল, তখন এটা বিল। পার্লামেন্টে পাস হয়ে গিয়ে যখন প্রেসিডেন্ট এতে সাইন করে দিল, তখন এটা হয়ে গেল অ্যাক্ট। তো ক্যাবটা হচ্ছে বিল আর কাটা হচ্ছে অ্যাক্ট, ম্যাটার দুটো একই। তো এই নাগরিকত্ব সংশোধন আইন, নাগরিকত্ব সংশোধন বিল বা নাগরিকত্ব সংশোধন আইন, এইটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রচণ্ড আন্দোলন চলছে, তোমরা দেখেছো। তো এই সমস্ত বিলগুলোও কি এই সংবিধানকে সংশোধন করেই আনা হয়। ঠিক আছে, আমরা পরে ক্যাব বা কায়ের ব্যাপারে জানবো এই সংবিধান পড়ার সঙ্গে, কোন জায়গাটাকে সংশোধন করা হয়েছে, কি কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এটা আমরা এক্সাম প্রসপেক্টে, এক্সাম কনসার্নে আমরা দেখব যে কী ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বা এক্সাম পারপাসে যতটুকু জানা দরকার আমরা ততটুকু জানবো। ঠিক আছে, এছাড়াও তোমরা জানো জিএসটি আনা হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল, সেন্ট্রাল এক্সাইজ ছিল, সেলস ট্যাক্স বা বিভিন্ন ধরনের ট্যাক্স ছিল, সেই সমস্ত ট্যাক্সগুলোকে একসঙ্গে অ্যাকুমুলেট করে এখন জিএসটি আনা হয়েছে। তো এই জিএসটি আনবার জন্যও কিন্তু ভারতীয় পার্লামেন্টকে, অর্থাৎ ভারতের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কী করেছে, ভারতীয় সংবিধানকে অ্যামেন্ড করেছে, অ্যামেন্ড করে নতুন বিল এনেছে, নতুন আইন তৈরি করেছে, তবেই কিন্তু ওই জিএসটি লাগু হয়েছে। তো ভারতবর্ষে যা কিছু নতুন কিছু আনতে গেলেই তার জন্য কী করতে হবে, আইন তৈরি করতে হবে, এবং সংবিধানের দ্বারা সব কিছু কিন্তু বিধিবদ্ধ হতে হবে, তবেই তা লাগু হবে সার্বজনীনভাবে। ওকে, চল নেক্সট কী বলা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ইম্পর্টেন্ট কমিটিস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড ইটস চেয়ারম্যান। তো দেখো তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এইভাবে আমি বললাম যে 11বার মিটিংয়ে বসেছিল। তো এইভাবে সমস্ত এত মানুষ এইভাবে পার্লামেন্ট হাউসে কী হতো, তারা মিটিংয়ে বসতো এবং মিটিং করে সেখানেই আইন তৈরি করা হয়েছে, এই সংবিধান লেখা হয়েছে, সংবিধানের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তার বিভিন্ন আইন, রুলস রেগুলেশন নিয়ে। তো এইটা বানানোর জন্যে অনেক কমিটি তৈরি করা যায়। তোমরা জানো একটা সিম্পলি দুর্গাপূজা করতে গেলেই তার কত রকম কমিটি করতে হয়, যে চাঁদা তোলার আলাদা কমিটি, পুজোর হিসাব করার আলাদা কমিটি, প্যান্ডেল বানানোর আলাদা কমিটি, প্রতিমার জন্য আলাদা কমিটি, এইসব বিভিন্ন ধরনের কমিটি। তো এত বড় একটা দেশের সংবিধান তৈরি করবার জন্য সেখানে অনেক রকম কমিটি এবং সাব কমিটি তৈরি করা হয়েছে। তার মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং সাব কমিটি আমরা দেখে নেব। সব কমিটি বা সাব কমিটি আমরা দেখছি না, কিছু গুরুত্বপূর্ণগুলোই দেখছি। যেমন ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি অর্থাৎ মেন খসড়া, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মূল খসড়াটা কেমন হবে সেইটা তৈরি করার যে কমিটির ওপর ছিল সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিল, চেয়ারম্যান কে ছিল, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে তোমরা নিশ্চয়ই চেনো, ভীমরাও আম্বেদকর। পরে হচ্ছে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির কে ছিলেন চেয়ারম্যান, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে তো তোমরা নিশ্চয়ই রাজেন্দ্র প্রসাদের সম্পর্কে পড়েছো বা জেনেছো। তিনি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে কি, এনি ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া কমিটি। এনি অর্থাৎ নর্থ ইস্ট, অর্থাৎ এই ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে যেদিকে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই সমস্ত এরিয়াগুলো আছে, এই সমস্ত এরিয়ায় কী হয়েছে, অনেক আদিবাসী বসবাস করতো বা এখনও করে। তো এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া সাব কমিটি, এইখানে যে কমিটিটা বানানো হয়েছিল, যে এই সমস্ত ট্রাইবাল মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে ভারতীয় অংশ বানানোবে। তো তাদের সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল কাকে, ডক্টর গোপীনাথ বরদলৈ, যাতে ওই সমস্ত আদিবাসীদের স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই জন্য ডক্টর গোপীনাথ বরদলৈ, ইনিও একজন ভারতরত্ন পাওয়া স্বাধীনতা সংগ্রামী। পরে অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ। ভারতের
জাতীয় পতাকা জানো, 3 রঙা জাতীয় পতাকা। তো এই যে তিরঙ্গা, 3 রঙা যে ভারতীয় জাতীয় পতাকা বর্তমানে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করে থাকি। তো এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্য যে অ্যাডহক কমিটি বানানো হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কমিটি অন ফাংশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাতে ঠিকঠাক ফাংশন করতে পারে, নিয়মিত কোন সময়ে মিটিং ডাকতে হবে, কিভাবে কোথায় মিটিং হবে, তো এই সমস্ত কিছু জন্য দেখার জন্য কি ছিল, জিভি মাভালাঙ্কারকে চেয়ারম্যান করা হয়েছিল একটা কমিটি বানিয়ে। ছাড়া অর্ডার অফ বিজনেস কমিটি, এটাও একটা কমিটি ছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন KM মুন্সি। ওকে, এক্সাম প্রসপেক্টে মনে রাখবে এগুলো। সাম ফ্যাক্টস টু রিমেম্বার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর ভারতীয় সংবিধান কীভাবে তৈরি হয়েছিল এর সম্পর্কে আরও কিছু ফ্যাক্টস যেগুলো মনে রাখা দরকার। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো সময় টাইম টু টাইম এসে থাকে, জিজ্ঞাসা করা হয়। কি প্রথমটা কি বলছে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ক্রিয়েট করা হয়, তৈরি করা হলো, তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো পার্মানেন্ট প্রেসিডেন্ট তখন ছিল না বা চেয়ারম্যান ছিল না, সেজন্য টেম্পোরারি কাজ চালানোর মতো কাউকে একজনকে দায়িত্বভার দেওয়া হয়েছিল। তো তিনি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, যিনি টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। পরবর্তীকালে ইলেক্ট করে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট বানানো হয়। অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট কাকে বানানো হয়, হরেন্দ্র কুমার মুখার্জি। এছাড়া কি হচ্ছে, BN রাও ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। BN রাও ছিল কনস্টিটিউশনাল অ্যাডভাইস করার জন্য, অর্থাৎ যারা পরামর্শ দেয়। দ্য অ্যাসেম্বলি ফার্স্ট মেট, অ্যাসেম্বলি মিনস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ। দ্য অ্যাসেম্বলি ফার্স্ট মেট অন 9th ডিসেম্বর 1946। তাহলে যদি চিন্তা করো, 1946 ডিসেম্বর, 9 ডিসেম্বর থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে শুরু করা হয়েছে সংবিধান বানানোর কাজ। আর সেই সংবিধান গৃহীত হলো কবে, 1949-এর 26শে ডিসেম্বর। তাহলে এই প্রায় 3 বছর, 46 থেকে 49 পর্যন্ত, এই প্রায় 3 বছর ধরে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং কোথায়, কত তারিখে হয়েছিল, 9 ডিসেম্বর 1946। এরপরে কি বলছে, অন 24th জানুয়ারি 1950 জনগণমন ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম। তো ভারতের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এটা 1950-এর 24শে জানুয়ারি কি হয়েছিল, এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। ওকে, অ্যাডপ্ট করা হয়েছিল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ দ্য ইউনিয়ন, তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়ে আছে ছবিতে। তো ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইউনিয়ন অর্থাৎ ভারত সরকার, ওয়াজ অ্যাডপ্টেড অন 2nd জুলাই 1947। 1947-এর 2nd জুলাই এই ভারতীয় জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করা হয়েছিল, যে হ্যাঁ ভারতের জাতীয় পতাকা হবে এই ডিজাইনের। অ্যান্ড ডিজাইন বাই পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো পিঙ্গালি ভেঙ্কাইয়া কী করেছিল, এটা ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো, আশা করি ভালো লেগেছে ভিডিওটা। তো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে কি করতে হবে, কিছু না, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপে নোটিফিকেশানটাকে অন রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। কোনো কিছু জানার থাকলে, অসুবিধা থাকলে, পরামর্শ থাকলে সব কিছু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, ভিডিওটা লাইক করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।